এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বার্নপুর স্টিল। নমস্কার, রণক্ষেত্রের আজকের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুজিত চট্টোপাধ্যায় আছি আপনাদের সঙ্গে। গতকালই যে কমেন্টটি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো যে কমেন্টটি নিয়ে গোটা দেশ জুড়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, ঐতিহাসিক আত্মহত্যা, হিস্টোরিক্যাল সুইসাইড, এই বিষয়টি নিয়ে অর্থাৎ কোথাও বামপন্থার ভবিষ্যৎ আগামী দিনে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেই নিয়ে অনেকেই বিচার বিশ্লেষণ করছেন। অনেকেই বেশ হতোদ্যম, রায় আসার পর বলছেন যে শিল্পের ভবিষ্যৎ দেশে একেবারে কবরে গেল। এই সমস্ত বিষয়গুলো আসছে এবং বেশ ভাইরাল হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে, এতই আলোচনা। আজই নবান্নতে ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সেখানকার যে জমি, সেই জমিকে পুনরায় চাষযোগ্য করে তোলা হবে। অনেকে এই বিষয় নিয়ে প্রশ্ন তুলল, শুরুতেই তিনি কিন্তু এটা বলে দিয়েছেন যে এই জমিকে চাষযোগ্য করে তোলা হবে। 12 সপ্তাহের মধ্যেই জমি ফেরত যাবে। যারা ইচ্ছুক অনিচ্ছুক যে চাষি ছিল তার প্রত্যেকেই জমি ফেরত পাচ্ছেন 12 সপ্তাহের মধ্যে। এবং সুপ্রিম কোর্টের যা যা রায় হয়েছে অক্ষরে অক্ষরে পালন করবে রাজ্য সরকার। এই বিষয়টিকে নিয়ে এখন তৎপরতা তুঙ্গে, অর্থাৎ আগামী দিনে আমরা দেখব যে ঠিক কীভাবে কোন পদ্ধতিতে সেই জমিগুলো ফেরত যাচ্ছে। কেন এটি একটি নতুন প্রক্রিয়া, অনেকের কাছে এটি নতুন লাগবে। সংবাদ মাধ্যম হিসাবে আমাদের কাছেও এটা একটা অত্যন্ত দৃষ্টান্তমূলক খবর আগামী সময় হতে চলেছে, এটা বলাই বাহুল্য। এই বিষয় নিয়ে আসবো আজকে। ঐতিহাসিক আত্মহত্যা, সত্যি এটা কতটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে এই বিষয়টিকে নিয়ে আমরা বিশ্লেষণে অবতীর্ণ হব। তার আগে দেখে নেব আজ ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ছোট্ট প্রতিবেদন আকারে নিচ্ছি, তারপর আসছি যারা আজকে রয়েছেন গেস্ট হিসাবে, যারা রয়েছেন প্যানেলে, তাদের কাছে এক এক করে আসছি। সিঙ্গুরের জমির সব রেকর্ডই রয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 12 সপ্তাহের মধ্যে কৃষকদের হাতে জমি ফিরিয়ে দিতে হবে। তার জন্য আগামী 2 সপ্তাহের মধ্যেই শেষ হবে জমি জরিপের কাজ। নবান্নে জমি ফেরত নিয়ে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ফার্স্ট পার্ট অলরেডি আমাদের ইনস্ট্রাকশন গেছে, ইনস্ট্রাকশন আমরা দিয়ে দিয়েছি ল্যান্ডটাকে ইমিডিয়েট সার্ভে শুরু করতে কাল থেকেই, এবং 2 সপ্তাহের মধ্যেই কাজটা আমরা করব, যেহেতু ওরা 10 সপ্তাহ বেঁধে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আদালতের নির্দেশ মতোই যে চাষিরা ক্ষতিপূরণ পাননি তাদের টাকা ও জমি তুলে দেওয়া হবে। যার যেখানে যতটা জমি ছিল তাই ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। যারা কম্পেনসেশনের টাকা আগে নিয়ে নিয়েছেন ইচ্ছুক চাষিরা, আর যারা নেননি তাদের টাকাটা দিয়ে দিতে বলেছে। সেই টাকাটা ট্রেজারিতে বা কোর্টে আছে, সেটা এলার দেখে দায়িত্ব নিয়ে যারা টাকাটা নিয়েছে তাদের জমি ফেরত দেওয়া হবে। যারা টাকাটা নেয়নি তারা টাকাও ফেরত পাবে, জমিও ফেরত পাবে, দুটোই পাবে। সিঙ্গুর মামলার রায়ের জন্য 10 বছর অপেক্ষা করেছেন সিঙ্গুরবাসী। সুপ্রিম কোর্টের রায়ে সেই অপেক্ষা শেষ হয়েছে। এবার যত দ্রুত সম্ভব তাদের হাতে জমি তুলে দিতে চান মুখ্যমন্ত্রী। পাশাপাশি সেই জমিকে চাষযোগ্য করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আজকে যারা বিতর্ক এবং বিশ্লেষণকে সঙ্গে নিয়ে রয়েছেন, রাহুল চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা, স্বাগত জানাচ্ছি রাহুল চক্রবর্তী আপনাকে। রয়েছেন শাহনওয়াজ আলী রায়হান, ইতিহাস গবেষক। শাহনওয়াজ আলী রায়হান, স্বাগত তোমাকেও। রয়েছেন দেশ এবং আন্তর্জাতিক স্তরের খুব সুপরিচিত মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। সুজাত দা, স্বাগত আপনাকে। এবং শিল্প অর্থনীতি বিশেষজ্ঞ সুপর্ণ মৈত্র, আপনাকেও স্বাগত। আমি সুজাতদা আপনাকেই প্রথমে এই প্রশ্নটি রাখছি। ঐতিহাসিক আত্মহত্যা, বিভিন্ন আপনার যখন মানবাধিকার আন্দোলনকে আপনি সংগঠিত করেছেন, আমরা জানি সে 90-এর দশক থেকে, অন্তত আমি নিজে ব্যক্তিগতভাবে সেটা দেখেছি, অবজার্ভ করেছি। সেই সময়কার শাসনকালে এবং একটা 2006 যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সিঙ্গুর, নন্দীগ্রাম, আমরা দেখেছিলাম যে জীবন জীবিকার লড়াই মানবাধিকার আন্দোলনের সাথে এটা যুক্ত হলো। আগামী দিনে গণ আন্দোলনটা কোন দিশা দেখাবে এই ক্ষেত্রে
তার কারণ হচ্ছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যিনি নিজেই আন্দোলনকে অনেক মানে একদম সামনে থেকে পরিচালনা করেছিলেন, তিনি বলেছেন ঐতিহাসিক আত্মহত্যা একেবারে বামেদের উদ্দেশ্যেই। এটা একটা দিক থেকে সঠিক যে বামেদের রাজনীতি যদি আপনারা দেখেন অতীতে, তারা বেআইনি জমি দখল করে কৃষকদের মধ্যে জমি বিলিয়ে দিয়েছিল, জমি দখলের আন্দোলন করেছে, লাঙল যার জমি তার, এই স্লোগান তারা তুলেছিলেন এবং একটা দীর্ঘ দিন ধরে তারা একটা কৃষকদের মধ্যে ভিত্তি গড়ে তুলেছিলেন। কিন্তু অদ্ভুতভাবে 2006 ব্রুট মেজরিটি পাওয়ার পর তারপর তারা জমি কাটতে শুরু করলেন। ফলে সেটা আত্মহত্যা সামিলই তো বটে, যে আন্দোলন করে কৃষকদের সমর্থনে পাওয়ারে এলেন তাদেরই অন্ন মারতে শুরু করলেন। কেউ যদি বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের অতি সম্প্রতি একটা বই পড়েন, ফিরে দেখা, সেটা বামপন্থ সরকারের প্রথম 5 বছর নিয়ে লেখা, যদিও তাতে সরকারের অন্যতম সাফল্য হচ্ছে কৃষকদের জমি ফেরত দেওয়া, কেড়ে নেওয়া নয়, পঞ্চায়েতের মধ্যে ক্ষমতার বন্টন করা, পঞ্চায়েতকে উপেক্ষা করে টাটার সাথে গোপন চুক্তি করা নয়। এবং তখনকার শিল্পনীতি ছিল ক্ষুদ্র এবং কুটির শিল্পকে বিকাশ ঘটানো। তার পরিবর্তে হঠাৎ শিল্পায়নের নাম করে অতি উর্বরতম জমি, 5 ফসলি জমিকে রাতের অন্ধকারে কার্যত তুলে দেওয়া, এটা একটা নিজেদের ক্ষেত্রে আত্মহত্যার সামিল, মানুষের কাছে বেঈমান বিশ্বাসঘাতকতার নজির হিসাবে, দৃষ্টান্ত হিসাবে থাকবে। আমি আপনারা একটা কথা বলতে পারি যে সুপ্রিম কোর্টের রায় যদি আপনারা পড়েন, একটু খতিয়ে পড়তে হবে, কবে কাল বেরিয়েছে, 204 পাতার রায়। পড়তে গিয়ে আমরা দেখলাম যে অনেক বামফ্রন্টের অন্য শরিকরা বলছেন যে এটা শুধু কয়েকজনের দায়িত্ব, XYZ-এর দায়িত্ব, আমি নামগুলো আর বলছি না, XYZ-এর দায়িত্ব। আপনি যদি দেখেন অবাক হয়ে যাবেন, সুপ্রিম কোর্ট একেবারে পরপর প্যারাগ্রাফ ধরে তুলে দিয়েছে আগে কি করে জমিটাকে পরিমাণ করা হয়েছিল, টাটাকে অন্য জায়গায় অফার দেওয়া হয়েছিল খড়গপুরের কাছে, টাটা তারপর সেকেন্ড টাইম টিম পাঠিয়ে না আমি সিঙ্গুরি নেব, তখন ক্যাবিনেটে পর্যন্ত এটা পাস হয়, ক্যাবিনেটে নোট রেডি হয়, ক্যাবিনেটে প্লেস হয়, ক্যাবিনেট অ্যাপ্রুভ করে, তারপরে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের মাধ্যমে জমিটাকে দখল করা হয়। এবং সেই হোল প্রক্রিয়াটা অবৈধ, সম্পূর্ণভাবে বেআইনি। এবং আমরা একটা আমাদের সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর তরফে আমরা একটা মামলা করেছিলাম, ওই সময় আরও অনেকে মামলা করেছেন, ব্যক্তিও করেছেন, আমরা সংগঠন হিসাবে করেছিলাম। এবং এটা আমাদের দেখবার মতো, আমরা কিন্তু হাইকোর্টে কোনো আইনজীবী দিইনি, আমাদের বন্ধুই তিনি তাপস ভট্টাচার্য মহাশয় আইন পাস করেছিলেন বলে, প্র্যাকটিস করেন না, তিনি কোর্টে দাঁড়িয়ে আমাদের প্রথম যুক্তি খাড়া করেন যে এই অ্যাকুইজিশন একটা কত খারাপ। এইটা বুঝতে যে বামপন্থ সরকারের কাছে প্রত্যাশা হয়তো ছিল এই কলোনিয়াল আইন তারা তুলে নেওয়ার দাবি করবেন, তারা কলোনিয়াল আইনটাকে প্রয়োগ করে বেআইনিভাবে জমিটাকে দখল করবেন। সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন এই আইনের ধারা উপধারাতেই একে এটা বাজে আইন, তারপরে এই আইনের ধারা উপধারাকেও না মেনে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে জমিটাকে টাটাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে। এবং এই আন্দোলন যেটা প্রাথমিকভাবে কৃষকরা শুরু করেছিল ওদের ব্রুট মেজরিটি পাওয়ার পরও, যখন ব্যঙ্গ করছে বিরোধীদের তোদের সংখ্যা কম, এবং কৃষকদের এই আন্দোলন আস্তে আস্তে যখন রূপ নেয়, তখন বিভিন্ন সংগঠন, বিভিন্ন গণসংগঠন, ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃত্ব হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ পুরো আন্দোলনটাকে অন্য মাত্রায় নিয়ে যায়, অন্য জায়গায় নিয়ে যায়। তাহলে আজকে দেখবেন বামফ্রন্টের হয়তো ঐতিহাসিক আত্মহত্যা, কিন্তু এই আন্দোলন দেশের ওই কলোনিয়াল যে আইন তাকে বদলে দিল, নতুন আইন। 2, খালি আর একটা বলি, হোল ডেভেলপমেন্ট প্যারাডাইম, যেটা স্বাধীনতার পর থেকে প্যারাডাইম, ওই শিল্পায়ন হলেই চাকরি হবে, কৃষি তুলে দাও, এই প্যারাডাইমটাকেই সিঙ্গুর আন্দোলন চ্যালেঞ্জ করেছে বলে আমার, নন্দীগ্রামও সিঙ্গুর আন্দোলন চ্যালেঞ্জ করেছে বলেই আমার মনে হয়। একদম দুর্দান্ত জায়গায় ল্যান্ড করে দিলেন। আমি সুপর্ণদা ঠিক এই পয়েন্ট থেকেই, এই যে প্যারাডাইম শিফট, আমরা অতি সাম্প্রতিক আপনার সাথে একদিন কথাও হচ্ছিল যে এই যে শিল্পায়ন 2006 থেকে যে ইউরোপে শিল্পপতিদের এতগুলো এনভায়রনমেন্টাল ইকোলজিক্যাল সমস্ত ছাড়পত্র আদায় করে শিল্প করতে হয়, সেখানে ভারতবর্ষে একে তো হচ্ছে কৃষিভিত্তিক শিল্পগুলোর কথা আর শোনাই যায় না, বহুদিন পর আজকে শুনলাম যে রাজ্য সরকারের উদ্যোগে চাষ হবে, মানে চাষযোগ্য করে তোলা হবে।
আমরা কি এবার এই প্যারাডাইম শিফটে আমরা এটা ভাবতেই পারি যে আগামী দিনে ভারতবর্ষে শিল্প স্থাপনের ক্ষেত্রে কৃষি, ইকোলজি বিষয়গুলোকে প্রাধান্য এবার দিতেই হবে? সুজিতদা, সুজাতদা যে কথাটা বললেন আমি সম্পূর্ণ তার সাথে সহমত পোষণ করি। তার কারণ আমরা ভারতবর্ষে একটা 200-250 বছর আগে যে পৃথিবীতে যে শিল্প বিপ্লব হয়ে গিয়েছিল বা যেরকমভাবে তখন শিল্পের যে প্রেক্ষাপটটা ছিল, আজ কিন্তু ঠিক সেরকমভাবে নেই। 1, 2, আমরা ভারত কৃষি প্রধান দেশ। আমরা বারবার কৃষিকে স্বাধীনতার 70 বছর থেকে কৃষিকে সেরকম কোনোদিন গুরুত্ব দিয়ে আসিনি এবং বারবার দেখা গেছে যে আমরা একটা খালি ফ্যাক্টরি বেসড কনসেপ্টে বিশ্বাস করেছি। কখনো ফার্ম বেসড বা ফিল্ড বেসডটাকে ইমপ্রুভ করা যায় কি করে সেটাকে আমরা মনে করিনি। সুতরাং এই যে ভিক্টরিটা, এটা হয়তো এটা কোনো পলিটিক্যাল আলোচনা বলে আমি মনে করি না। আমার মনে হয় এটা একটা মডেলের আলোচনা, যেটা সুজাতদা বলছিলেন যে কোন মডেলে আমরা এগিয়ে যাব। এবং সেইখানে আমার মনে হয় যে যদি ভার্ডিক্ট একটা দিশা দিয়েছে সেই জায়গা থেকে, না নিশ্চয়ই, এবং ভারতবর্ষ যদি কৃষিকে যদি অগ্রাধিকার দেয় এবং বারবারই আমরা কৃষি বনাম শিল্পেও এই যে একটা ডিবেট তৈরি করার চেষ্টা করি, আমার মনে হয় দিস আর্গুমেন্ট ইজ ফ্লড। আমি বারবারই বলে এসেছি, আবার আজকে সেটাকে রিপিট করতে চাই, আমরা কৃষির শিল্পায়ন কেন দেখতে পারি না? Why can't we have industrialization of agriculture? আমার মনে হয় সেরকমভাবেই দেখা উচিত। তবে আমি সুজিতদা, হয়তো আপনি পরে আসবেন, রাহুল আছে, রাহুল বোধহয় এক্সট্যাটিক, এবং আমি ওর মুখ দেখেই বুঝতে পারছি হি ইজ এক্সট্রিমলি হ্যাপি। ইটস অল রিট লার্জ অন হিজ ফেস বিকজ হি কনসিডার্স ইট অ্যাজ এ পার্সোনাল ভিক্টরি। কংগ্রাচুলেশনস টু হিম অ্যান্ড হিজ পার্টি। কিন্তু তা সত্ত্বেও আমার যেটা মনে হয় সুজিতদা, যে একটা কিন্তু নেতিবাচক বার্তা পশ্চিমবঙ্গ থেকে গেল। এটা সুপ্রিম কোর্টের রায়ের জন্য বলছি না, তার কারণ যে কোনো বিনিয়োগকারী যারা আসবেন তারা দেখবেন যে সরকারে যারা থাকবেন বা বিরোধী পক্ষে থাকবেন তারা হয়তো শিল্প, যে শিল্পই হোক, সে কৃষি হতে পারে, সে উৎপাদন শিল্প হতে পারে, সেখানে তারা একটা ঐকমত্য আনবেন যে কি করে তারা রাজ্যের তারা উন্নয়ন করবেন, এবং শিল্প উইল হ্যাভ টু বি ডিকাপলড ফ্রম পলিটিক্স। সুতরাং টাটার কোনো দোষ ছিল না প্রথম দিকে, যে টাটাকে যদি সেই জমিটা অফার করা হয়ে থাকে, ইট ইজ এন্টায়ারলি দ্য ফল্ট অফ দি গভর্নমেন্ট অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, যে তারা কিভাবে কাজটা করেছেন। বাট দ্য লুজার ইজ বেঙ্গল। এবং তখন সুজাতদা, আরেকটা কথা বলেই শেষ করব, সুজাতদা একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করেছেন, ব্রুট মেজরিটি। একদম এই পয়েন্টটাতে আমি আসছিলাম। হ্যাঁ, এবং আমি হয়তো আপনার মাইন্ডটা রিড করেই সেখানে পৌঁছে গেলাম যে ব্রুট মেজরিটিটাকে আমি খুব ভয় পাই। ব্রুট শব্দটাকেও ভয় পাই, মেজরিটি শব্দটাকেও ভয় পাই। আমি আসছি রাহুল চক্রবর্তী এই জায়গা থেকে। না, আমি বলে নিই একটা কথা, যে আনফরচুনেটলি রাহুল হ্যাজ ব্রুট মেজরিটি টুডে। তো রাহুল সেই ব্রুট মেজরিটিটাকে সঙ্গে নিয়ে রাহুল পশ্চিমবঙ্গকে বাংলা করে দিতে পারে, বাঙ্গাল করে দিতে পারে, বেঙ্গল করে দিতে পারে। আমি আবার 10 বছর পরে, while that will create a great opportunity for all of us to meet after 10 years from now, আমি চাই না যে আমরা এখনো কোনো একটা ব্লান্ডার করি। আমাদের মধ্যে একজন ইতিহাসের গবেষক আছেন, that will be a great food for his thought, যে আমরা আবার 10 বছর পরে এখানে মিলিত হতে চাই না for any historical blunder that Rahul and his party might commit today. Thank you. রাহুল চক্রবর্তী, ব্রুট মেজরিটি তো একটা ফ্যাক্টর, 235 যখন, তারপর সেই কিভাবে ঘটনাক্রম বদলে গেল। তবে একটা ঘটনা সুবর্ণদা, এটা ঘটনা যে 211 এবং কাল থেকে যা এখনো পর্যন্ত বক্তব্য এসছে খুব রেস্ট্রেন্ট, এবং সেই সময় 2006 আন্দোলনের স্পিরিটটাকে রেখেই এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। অনেকেই এখন প্রশ্ন করছেন বিভিন্ন জায়গায়, ওই জায়গায় কোনো চাষাবাদ করা যায়? পাহাড়ে, তারপর হচ্ছে মরুভূমিতে চাষাবাদ হয়, টেকনোলজি কত রকম কি রয়েছে, বা ওখানকার সিঙ্গুরের কালকে আমরা যখন কথা বলেছি তারাও বলছেন যে না এটা সম্ভব, কিন্তু বহু প্রশ্ন কিন্তু রয়েছে, আবার ব্রুট মেজরিটিও রয়েছে। আমি রাহুল প্রশ্ন উত্তর দেওয়ার আগে বা সুপর্ণবাবু, এটা সম্ভব, পৃথিবীর বহু দেশে হয়েছে, এমন কিছু জমিটা নষ্ট হয়নি। সুজাতদা, আমি আপনার কথাটাই বলছিলাম, আপনার থেকে আমি গতকাল একটা জিনিস শিখেছি, আমরা একসাথে টেলিভিশনে ছিলাম কালকে। সুজাতদা আমাদেরকে সকলকে এনরিচ করেছেন ওনার নলেজ দ্বারা, যে উনি সিওলের একটা ঘটনা বলছিলেন।
আমার মনে হয় সুজাতাকে আমি অনুরোধ করব সেইটা যদি একটু বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই ওখানে মেট্রো ছিল, পরে দেখা যাচ্ছে ওটা খুব ইকোলজিক্যাল প্রবলেম করছে এবং অনেক কিছু জল আটকে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে। হ্যাঁ, তখন ওই পুরো মেট্রোটাকে ওরা ডায়মন্ড যেভাবে কাটে, মেশিন দিয়ে ডায়মন্ড কাটার মতো করে ওরা মেট্রোটাকে নয় যাতে না হয়, মাঝরাতে এসে সমস্ত স্ল্যাব সরিয়ে দিয়ে নদী করে দিয়েছে, সিউলের মধ্যে নদী এনে দিয়েছে। সে নদীর পাড়ে লোকেরা বসে গল্প করে, পরিবেশটাকেই বদলে দিয়েছে। শিল্পায়নের ফলে যে আমরা যারা কালপিট, মানুষ যারা কালপিট, প্রকৃতিকে ধ্বংস করেছি, তারাই এখন শিক্ষা নিয়ে প্রকৃতিটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ফলে যারা জোর করে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড করে দিল, বিকাশবাবু বলেছেন ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড হয়ে গেল, আইনের খাতে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড হয়ে গেলে বয়ে গেল, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। আবার আমি সেই জমিটাকে, চীনে উদাহরণ আছে, অত্যন্ত অনুর্বর জমিকে উর্বর করে উৎপাদন করানো হয়েছে। মানুষের ইচ্ছা যদি থাকে, প্রযুক্তি যদি আমাদের সঙ্গে থাকে, সরকারের সহযোগিতা পাওয়া যাবে, আমরা ধরে নিচ্ছি, তাহলে সে জমি আবার সুজলাং সুফলাং হবে। রাহুল চক্রবর্তী, আমি সুজাতার কথা শুনলাম, সুব্রতার কথা শুনলাম, একদম আমি অনেকটাই সহমত। একটা কথা বলি যে যেভাবে সিঙ্গুরটা শুধু ঐতিহাসিক রায় তো বটেই, এবং আমি ধন্যবাদ দেবো সিঙ্গুর আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সারা পৃথিবী জুড়ে, পৃথিবীব্যাপী এই আন্দোলনকে সমর্থন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নিরস সংগ্রামকে সাফল্যমণ্ডিত করার পেছনে যাদের অবদান বা তাদের প্রয়াস ছিল, সবাইকে ধন্যবাদ। কিন্তু একটা কথা বলি, যে কায়দায় দাঁড়িয়ে যে তুমি যে সুজের নামটা দিয়েছো, ঐতিহাসিক আত্মহত্যা, যারা সুজাতা বলতে আরম্ভ করেছিলেন, যে বামপন্থীর একসময় চিৎকার করে দাঁড়িয়ে বলতেন কৃষক তুমি ফসল ফলাও, যুব তোমার সঙ্গে আছে, জমি যার লাঙল তার, এবং যে ভিত্তি নিয়ে বামপন্থীরা এত বছর ধরে তাদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, যেখানে দাঁড়িয়ে তারা পেনিট্রেট করেছিল তাদের থিমটাকে, তাদের কনসেপ্টকে, তাদের আদর্শবাদকে, সেইটাকে কেটে ফেলার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটা আত্মহত্যার শামিল। কারণ আজকে যেভাবে টাটারা যেটা দাবি করছেন, যে টাটারা কতটা জমি লাগবে এর সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা না দেওয়া সত্ত্বেও বামপন্থী তৎকালীন বামফ্রন্টের সরকার স্টেট রেজলিউশন করে 1200 একর জমি নেওয়ার কথা সেই রেজলিউশন পাস করে দিলেন। এটাই তো অনৈতিক। এর থেকেই তো বোঝা যায় যে জমিটা জনস্বার্থের জন্য নেওয়া হয়নি। এই অনৈতিক ব্যাপারটার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ ছিল। সেদিন যে চুক্তিটা হয়েছিল, চুক্তিটা কি সরকার আজকে অবশ্যই এই বিষয়টা চুক্তি কার সাথে হয়েছিল? চুক্তি হয়েছিল WIDC এর সাথে। সেটা কি দিনের আলোয় আসবে, মানুষ জানতে পারবে? আমি বলছি এটা নিশ্চয়ই জানতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলে এসেছিলেন যে আমরা শিল্প বিরোধী নয়। একটা অদ্ভুত সুকৌশলে প্ল্যান ওয়াইজ একটা চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিল্প বিরোধী তকমাটা লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এবং সেটার জন্য একটা সময় প্রায় সফল হয়ে গেছিল। না, বারবার শিল্প বিরোধী এই তকমাটা ব্র্যান্ডটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তা তো নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো শিল্প বিরোধিতা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় পদ্ধতির বিরুদ্ধে ছিলেন। যেভাবে দাঁড়িয়ে আজকে গরিব গুঁড়ো মানুষের কাছ থেকে বলপূর্বক জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কৃষকদের সাথে কোনো চুক্তি হয়নি কোনো, তার বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এটা সরকারের কাজ নয়, তার বিরুদ্ধে। অথচ বারবার বলেছিলেন অনুসারী শিল্পের জন্য উল্টো দিকে জমি আছে, সেখানে জমি নেওয়া হোক, এত একর জমির দরকার নেই। এই সিঙ্গুরে কতগুলো খাল ছিল, কতগুলো টিউবওয়েল ছিল, 2টো নদী ছিল, সেটাকে পর্যন্ত বুঝিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আর 5 ফসলের জমিতে ছিলই। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছিলেন যে আন্ডারপাস করা হোক, উল্টো দিকে অনুসারী শিল্পের জন্য একটা প্রস্তাবিত জমি নেওয়া হোক, 600 একর জমিতে শিল্প হোক। সর্বদলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটা কেটে গেছেন অশোক ঘোষ, প্রয়াত অশোক ঘোষ, শ্রদ্ধেয় নেতা। পরবর্তীকালে রাজভবনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেম প্রপোজাল দিয়েছেন, কোনো কথা শোনেননি। এমন একটা ফ্যাসিস্ট নীতি, এমন একটা জায়গায় দাঁড়িয়ে সেদিন তৎকালীন সিপিএম সরকার পৌঁছে গেছিলেন যে কোনো কথা শুনবো না, আমাদের শিল্প চাই। সুতরাং এটা একটা নেগেটিভ বার্তাও যাচ্ছে, যে সুপর্ণদা একটা আশঙ্কা রাখলেন যে কোনো একটা নেগেটিভ বার্তাও তো যাচ্ছে, যে বিশেষ করে যে একটা কর্মসংস্থানের, কেন এখনকার সেটা তাদের যে জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছেন, হয়তো বৃহৎ কিছু ভাবতেও পারছেন না, বা সেটা সম্ভব হয়ে ওঠেনি, সমসাময়িক রাজনীতিও সেটা করাতে পারেনি। আমি আসছি সুজাতা আপনার কাছে, যে কর্মসংস্থানের একটা প্রশ্ন তো থেকেই যায়। আমি বলি কর্মসংস্থান নিশ্চয়ই আছে, কিন্তু কৃষিকে বাদ দিয়ে কিছু করার কথা ভাবা যায় না। প্রথম কথা, এখানে যে ভিত্তি শিল্প নিশ্চয়ই আসুক। 34টা বছর ধরে যে বন্যা শিল্পর পরিবেশ তৈরি করেছে, তার সেটা ইমপ্রুভ করার জন্য সবচেয়ে আগে দরকার ইনফ্রাস্ট্রাকচার। তার মানে এই নয় জোর করে জমি ছেড়ে নিতে হবে, যতটা জমি ততটা না হোক, তাই নিয়ে কোনো আপত্তি নেই। সমস্যাটা অন্য জায়গায়। আজকে সুজাতদা যে কথা বললেন 1894 সালের কলোনিয়াল অ্যাক্ট বা ড্রেকোডিয়ান,
আজকে সারা ভারতবর্ষে যেভাবে জমি অধিগ্রহণ হয়েছে এবং যেখানে তুমি দেখো সুজিত যে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে, তুমি কি জানো তার পেছনে কত মর্মান্তিক ইতিহাস কাজ করছে? তুমি কি জানো তার মধ্যে কত দুঃখ বেদনা জড়িয়ে আছে? তুমি কি আমরা কি খবর রাখি যেখানে কত মানুষের হতাশা দীর্ঘ নিঃশ্বাস জড়িয়ে আছে? আমরা জানি না। সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষে প্রতিক্রিয়া হয়ে গেছেন যে আজকে সেই আইনটাকে বাতিল করা হচ্ছে। এর জন্য প্রতিক্রিয়া কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আগামী দিনে ভারতবর্ষ কিন্তু এই কথাই শুনবে। সুপ্রিম কোর্টের রায় কিন্তু সেটাই প্রমাণ করবে। আমি একটু আসবো রায়হানের কাছে, তরুণ প্রজন্মের গবেষক, এবং ওর গবেষণার মধ্যে এটাও রয়েছে যে ভারতবর্ষের বামপন্থী আন্দোলন এবং সংখ্যালঘু প্রশ্ন। রায়হান, বামপন্থীদের আগামী দিনে আর এর জন্য কত দূর অবধি খেসারত দিতে হবে, তোমার কি মনে হয়? না, খেসারত তো অলরেডি দিতে হবে, কি দিচ্ছে তো, খেসারত তো দিয়ে যাচ্ছে। তবে আমি বলবো যে এই যে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন যে জমি নেওয়ার পদ্ধতিগত ভুল থাকতেই পারে, কিন্তু আমাদের শিল্পায়নের ব্যাপারে লক্ষ্যে কোনো ভুল ছিল না। আসলে এখানে পুরো ব্যাপারটাই ভুলে ভরা। এটা বুদ্ধদেব ভট্টাচার্য বলবেন কেন যে পদ্ধতিগত ভুল হতে পারে? আজকে ইতিহাসের উত্তরাধিকারটা কার? বুদ্ধদেব ভট্টাচার্যের? তেভাগার উত্তরাধিকারকে কে রিপ্রেজেন্ট করছে? নাচলের কৃষক বিদ্রোহের ইতিহাসকে কে রিপ্রেজেন্ট করছে? এতগুলো কৃষক সংগ্রামের ইতিহাসকে কে রিপ্রেজেন্ট করছে? আজকে সেই রিপ্রেজেন্টেশনের একটা পরবর্তী প্রজন্ম হওয়ার পর আজকে উনি বললেন যে আমি কৃষকের মেজাজ বুঝতে পারলাম না, আমি পদ্ধতি বুঝতে পারলাম না। অতএব এখানে একটা জিনিস ক্লিয়ার যে এই জিনিসটাকে সুজিতদা শুধুমাত্র একটা পদ্ধতিগত ভুল বা একটা কিছু গোপন কোনো বৈঠক হয়েছিল শুধু তার ফলে বিচ্ছিন্ন ঘটনা দেখলে হবে না। আসলে এই কমিউনিস্ট পার্টি বা সিপিএম দীর্ঘ দিন ধরে এটা নদীর ওপরটা আমরা দেখছি, কিন্তু নদীর গভীরে সেই ক্লাবগুলো, সেই স্কুলে ভর্তি করতে হবে যেটাকে যে ক্লায়েন্টেলিজম বা দাক্ষিণ্যতন্ত্রের যে একটা রাজনীতি ক্যানিং থেকে কোচবিহার পর্যন্ত করে রেখেছিল, যে আপনার ক্লাব, আপনার কোথাও হল ভাড়ার দরকার, কোথাও হসপিটালে বেড দরকার, এফআইআর নিচ্ছে না, এই সব কিছুতে যেভাবে পার্টি ম্যানেজ করছিল সেইভাবে আলিমুদ্দিনও এটাকে ম্যানেজ করছিল, কিন্তু কোনো ক্রমে ম্যানেজ হলো না। সিঙ্গুরের প্রতিরোধ হতে পারে, বিরোধী রাজনীতি হতে পারে। এটা যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একাই বিরোধী রাজনীতি করেছে তা তো নয়, ওখানে অসংখ্য সিভিল সোসাইটির অ্যাক্টিভিস্টরা গেছে, যারা কোনো রাজনৈতিক দল করে না তারা গেছে, তাপসী মালিক ওখানে তার বাবা দাঁড়িয়েছে, আরও অসংখ্য নাম না জানা লোকেরা দাঁড়িয়েছে। ফলে এই প্রতিরোধের কাছে কোথাও না কোথাও সিপিএম আজকে পরাজিত হলো। এবং আরেকটা যেটা সব থেকে বড়, আলোচনাটা শুধু সিঙ্গুর থেকে করলে হবে না, তবে কিন্তু এটা কিন্তু সেকেন্ড ইনিংস, ফার্স্ট ইনিংসটা দেখতে হবে। পার্টির মধ্যে একটা ডিবেট ছিল যে সিঙ্গুরে রাজারহাট মডেল সিঙ্গুরে অ্যাপ্লাই হবে না হবে না। রাজারহাট মডেলটাই হচ্ছে আসলে আজকে সিঙ্গুরে যেটা হচ্ছে। রাজারহাট মডেল ছিল জ্যোতি বসু এবং গৌতম দেবের ব্রেন চাইল্ড, সিঙ্গুর ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেনের ব্রেন চাইল্ড। আলোচনাটা বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন থেকে করলে হবে না, জ্যোতি বসু থেকে আনতে হবে। আপনারা এখনই পরিবেশের কথা বললেন, এইগুলোতে কি পরিবেশের নো অবজেকশন সার্টিফিকেট, পলিউশন কন্ট্রোল বোর্ড, ধোঁয়া, এগুলো দেখা হয় না? হয়। কিন্তু এইগুলোতে যেটা হয়, ওই এটিএমে আমরা যখন টাকা তুলতে যাই আর প্রশ্ন করে যে আপনি কি কাগজে আপনার ব্যালেন্সটা নেবেন, যদি না নেন তবে পরিবেশটা বাঁচে, কিন্তু তিনখানা এসি চলছে ওই ঘরটাতে। ওই রকমই যেভাবে রাজারহাট আজকে বলা হচ্ছে যে কলকাতা যদি ভূমিকম্প হয় ধসে যাবে, সব থেকে ক্ষতিগ্রস্ত হবে রাজারহাট। সেই রাজারহাটে যদি শিল্পায়নের জন্য সরকারের অধিগ্রহণ করা বেআইনি হয় ফসলি জমি, তবে জলা জমি ভরাট করা, তবে ফসলি জমিতে নগরায়ন কেন বেআইনি হবে না? আজকে যেভাবে রাজারহাটে পার্টি ওইখানে একটা দলতন্ত্র তৈরি করেছিল সেই দুলালের সময় থেকে, তার পরবর্তী সময় থেকে আমরা জানি যে কি করে সেই জায়গাটাকে রাজারহাটকে আজকে তারা 3 ফসলি 4 ফসলি জমি, যারা এইখানে 20 থেকে 25% ফল সবজি পাঠাতো, যেখানে রবি শস্য, খারিফ শস্য, আউশ, আমন হতো, সেই জায়গাটাকে 8,000, হাইয়েস্ট উঠেছিল 16,000। আজকে আপনি রাজারহাটে গিয়ে দেখুন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের একটা ছাত্রী এখানে পিএইচডি করতে এসেছে, আমি কথা বলছিলাম, পিএইচডিরও দরকার নেই, আপনি যেয়ে দেখুন সেই ছেলেগুলো আজকে কি করছে। আজকে সেই ছেলেগুলো তারা মোটরসাইকেল কিনেছিল 16,000 টাকাতে, আর বাড়ি থেকে কিছু টাকা লাগিয়ে, সেই মোটরসাইকেলটাও আজকে 10 বছরে আর চলছে না ঠিক করে, তারা আজকে টেটও দিতে পারছে না, তারা আজকে এসএসসিও দিতে পারছে না। আজকে আমরা আমি আসছি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আরো এক্সটেন্ডেড একটা জায়গায় আমরা পৌঁছবার চেষ্টা করব, সঙ্গে থাকুন।